আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি জামাতের একজন নেতা, তার এক বক্তব্য, শীর্ষ নেতা, তো ওনার বক্তব্য দেখলাম যে তিনি পিআর এবং গণভোট এই দুটো বিষয় নিয়ে অসাধারণ একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে যদি পিআর না হয় এবং গণভোট না হয় তাহলে জামাতের আমও যাবে, সালাও যাবে। এখন জামাতের আমটা কি আর সালাটা কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। একই সঙ্গে যদি জামাতের আম হয়, সালা হয়, দুটো থাকে, তাহলে তাদের এই মুহূর্তে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি, তাদের আম এবং সালার অবস্থা কি হবে। 2 নম্বর হলো যে যদি জামাতের আম সালা চলে যায় তাহলে বিএনপির কি হবে। 2 নম্বর হলো যে এই মুহূর্তে আমরা যে একটা অসম রাজনৈতিক প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, এই প্রতিযোগিতা হয় না, কখনো হয় না। এমন একটা পরিস্থিতিতে আপনার মাঠে একটা রেস হলো, যেখানে একটা ঘোড়া, যেখানে একটা ছাগল, তারপরে যেখানে একটা গর্ধপ, যেখানে একটা মুরগি, তারপরে যেখানে একটা খরগোশ একসাথে ছেড়ে দেওয়া হলো। তারপরে বাঁশিতে ফু দেওয়া হলো, বলে তোমরা দৌড় দাও, যে ফার্স্ট হবে তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে, বিশাল নোবেল পুরস্কার দেওয়া হবে। এখন বলেন তো অবস্থাটা কি হবে। সারাটা মানুষ হাসতে হাসতে মরে যাবে, আর ওই পাশে একটা নোবেল কমিটি বসে আছে যে দেখি মুরগিটা ফার্স্ট হয়ে যায় কিনা, বা ঘোড়াটা আসলে কি করে। এরকম একটা অদ্ভুত প্রকৃতি, তো এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যায়। এই যে আমরা যে কার্টুনগুলো দেখি বা কার্টুনগুলো করি, এবং বাচ্চারা এই যে যেগুলো দেখে, পোকেমন দেখে বা অন্যান্য যে সকল কার্টুন রয়েছে, বা এখন আমরা বুড়ো হয়ে গেছি কিন্তু তারপরেও গোপাল ভাঁড়ের কার্টুন দেখি, যে অনেক সিনিয়র বয়স্ক লোক, 60 বছর, 65 বছর, 70 বছর, সারাক্ষণ বসে বসে ওই নাতির সঙ্গে গোপাল ভাঁড়ের কার্টুন দেখে। এর কারণ হলো মানুষ ফ্যান্টাসি পছন্দ করে, কল্পনার জগতে বসবাস করতে পছন্দ করে। তো নিজের হাড় জিরজিরে স্ত্রী, একজন রিক্সাওয়ালা, সারাদিন ক্যাট 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 করে। তো সে যখন টেলিভিশন স্ক্রিনে গিয়ে ময়ূরীর মতো মোটাসোটা একজন রমণীকে দেখছে, তখন ওই রিক্সাওয়ালা বা তাদের যে শ্রেণীর লোকজন রয়েছে, তাদের কাছে জিরো ফিগারের কোনো রমণীর কোনো মূল্য নাই। ময়ূরী হলো তাদের কাছে বিশ্ব সুন্দরী। ফলে 80-র দশকে আপনি দেখেন আমাদের এই সমাজে, 80-র দশকে এমনকি 90-এর দশকে অনেক মানুষের সেই পছন্দের নায়ক ডিপজল, পছন্দের নায়িকা ময়ূরী। এটা হলো বাস্তবতা। সাইকোলজিক্যালি কখনো কখনো মানুষ এই জিনিসগুলো পছন্দ করে। তো সেই দিক থেকে এখন রাজনীতিতে যে ময়ূর নাচ চলছে, রাজনীতিতে যে যাকে বলা হয় কার্টুন চলছে, কল্পনা চলছে, পুতুল নাচের ইতিকথা চলছে, এখানে এভরিডে এমন কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সেই দৃশ্য দেখে আমাদের কাছে মনে হচ্ছে মানে একটা আরব্য রজনীর মহানায়ক, সেই 40 চোর, মানে আলীবাবা এবং 40 চোরের সেই চিচিং ফাঁকের গল্পের চাইতেও অ্যাডভেঞ্চারাস ঘটনা আমাদের রাজনীতিতে ঘটে যাচ্ছে। এমন সব লোক সংবিধান নিয়ে কথা বলছে, পার্লামেন্ট নিয়ে কথা বলছে, যারা জীবনে পার্লামেন্ট যেতে পারবে না। ভোট তো দূরের কথা, মানে কোনো অবস্থাতেই সম্ভব না। কিন্তু এটা পার্লামেন্ট কেমন হওয়া উচিত, পার্লামেন্ট মেম্বার কেমন হওয়া উচিত, ভোট কীভাবে দেওয়া উচিত, হয়তো সে জীবনে ভোটই দেয়নি। তারা ভোট সম্পর্কে নানা রকম কথাবার্তা বলছেন, রাজনীতি নিয়ে নানা তথ্য দিয়েছেন, দিতে চলেছেন, এইভাবে চলবে, এইভাবে চলবে। কিন্তু জীবনে দেখা গেল তিনি কখনো রাজনীতি করেননি। হঠাৎ করে গত 14 মাসে এমন অনেক নতুন মুখ চলে এসেছে, নতুন নায়ক নায়িকা চলে এসেছে, যে আমাদের সেই রাজনীতির যারা রাজ্জাক, শাবানা, কবরী, বুলবুল আহমেদ, এরকম যারা নায়ক ছিলেন আমাদের দেশে, কিংবা ইন্ডিয়ান চলচ্চিত্রে দিলীপ কুমার, রাজকুমার, রাজ কাপুর, এই কিংবদন্তিগুলোর জায়গাতে এখন এমন জায়গাতে চলে আসছে,
মানে আপনি এটা বলা যাবে না, বলা যাবে না। এখন আপনি গায়ক হিসেবে যদি মানে 100 নম্বর দিতে চান ইভা রহমানকে কিংবা হিরো আলমকে, নায়ক হিসেবে হিরো আলমকে নায়ক এবং গায়ক হিসেবে আপনি যদি তাকে নম্বর দিতে চান, এটা আপনার ব্যাপার। কিন্তু আমাদের রাজনীতিতে তো এখন এমন কিছু মানে ঘটছে, এমন কিছু শুনছি, এমন কিছু দেখছি, না যাচ্ছে বলা, না যাচ্ছে লেখা, এটা রুচির দুর্ভিক্ষ। ফলে অনেক সময় মানে অঙ্গ জ্বলে যাচ্ছে এই সকল কথাবার্তা শুনে। এই যে জামাত নেতা যিনি বললেন জামাতের আম চলে যাবে, ছালা চলে যাবে, তো আম এবং ছালা দুটো বস্তু, অ্যাসেট। তো জামাতের আম কি আর ছালা কি আমি তো এটা বুঝতে পারিনি এখন পর্যন্ত। তাদের যে আম, কখনো সেটা আওয়ামী লীগের আম ছিল, কখনো বিএনপির আম ছিল, কখনো জাতীয় পার্টির আম ছিল, কখনো ইয়াহিয়া খানের আম ছিল, কখনো টেক্কা খানের আম ছিল। আর বস্তা, তাদের বস্তাও কখনো ছিল না, সেই বস্তাও সেই যে দলের আম সেই দলের বস্তা। তারা শুধু এই বস্তার মধ্যে আম ভরে আত্মতৃপ্তিতে তারা ঢেকুর তুলেছেন যে এই আমাদের আম, এই আমাদের বস্তা। এর বাইরে গিয়ে যদি আপনি ইন জেনারেল চিন্তা করেন, সাধারণভাবে চিন্তা করেন যে এই রাজনৈতিক দলটির আইডিওলজিটা কি, নীতি এবং আদর্শ কি, তারা বলবেন যে আমরা একটা ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছি, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আমরা সৎ মানুষের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। তো এইরকম নানা কথাবার্তা আপনি শুনতে পারবেন তাদের মুখ থেকে। কিন্তু এই গত 14 মাসে যদি আপনি তাদের কর্মকাণ্ড চিন্তা করেন, বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে সত্যিকার অর্থে আপনি এই কাজের কোনো মিল খুঁজে পাবেন না। আবার অন্যদিকে যেটা দেখেন যে বিএনপির যে আমছালা, সেই আমছালা কি হলো, সাধারণ জনগণ তাদের ভালোবাসাটা যতটা না বেশি, তার চাইতে বেশি আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট, আওয়ামী লীগের কুকর্ম, এবং তার সাথে বেশি দেখা যাচ্ছে যে সেই পরিবেশ এবং পরিস্থিতি, এবং সেই পরিবেশ এবং পরিস্থিতির যে যাকে বলা হয় সুযোগ, এটা তাদের আম এবং ছালা। যখন পরিবেশ এবং পরিস্থিতি, সেটা 7ই নভেম্বর হোক, সেটা 15ই আগস্ট হোক, সেটা এরশাদের পতন হোক, 90-এর গণ অভ্যুত্থান হোক, অথবা 1/11 ধরেন, মানে পরিবেশ এবং পরিস্থিতির কারণে কখনো তারা ক্ষমতা এসেছে, কখনো তারা ক্ষমতা হারা হয়েছে। কিন্তু ইন রিয়াল সেন্স, রিয়াল লাইফে তারা মানে একেবারে জনগণকে উদ্বুদ্ধ করে, জনগণের মধ্যে একটা চেতনা তৈরি করে খুব বিশাল একটা বিজয় তৈরি করে ফেলেছেন। এটা যদি বিএনপি নেতাকর্মীরা মনে করেন, তারা নিজেদের প্রতি জুলুম করবেন। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হানা ভোট, ৭৯-র যে পার্লামেন্ট নির্বাচন, তার নিজের প্রেসিডেন্ট নির্বাচন, এটার পেছনে একটা সুযোগ কাজ করেছে, পরিবেশ কাজ করছে, পরিস্থিতি কাজ করেছে। তো এই পরিবেশ পরিস্থিতির কারণে তিনি বিজয়ী হয়েছেন। আর তার সফলতা হলো বিজয়ীর চেয়ারে বসে তিনি যা পেয়েছেন সেটাকে তিনি সুন্দরভাবে ব্যবহার করতে পেরেছেন, এই জন্য তিনি অমরত্ব লাভ করেছেন। আর বঙ্গবন্ধুর ক্ষেত্রে যে সমস্যাটা, সেটা হলো যে তিনি সারাটা জীবন পরিশ্রম করেছেন, এবং যেই কারণে পরিশ্রম করেছেন, যে নীতি এবং আদর্শ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেটা তিনি যখন সেটা অ্যাচিভ করেছেন, অর্জন করেছেন, তখন সেটা আবার তার কর্মকাণ্ড, তার চিন্তা, তার সহযোগী সবার দ্বারা সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শেখ হাসিনার একই অবস্থা। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তিনি আন্দোলন করেছেন, যে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, যে গণতন্ত্রের মানুষকন্যা তাকে বলা হতো, যে তাকে উপাধি জননেত্রী বলা হতো, সেই তিনি 14, 18, 24 যা কিছু করেছেন তা কোনো অবস্থাতেই তার আম ছালা ঠিক রাখেনি, সর্বনাশ করে ফেলেছে। তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে আপনি যদি ধরেন, আওয়ামী লীগ
পরিশ্রম করেছে, কিন্তু অর্জনটা আবার নিজেরা নষ্ট করেছে। আর বিএনপি যদি ধরেন, সেটা হলো বিভিন্ন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা এরশাদের দ্বারা হোক, সেটা জাস্টিস সাত্তার দ্বারা হোক, সেটা বঙ্গবন্ধুর দ্বারা হোক, সেটা শেখ হাসিনার দ্বারা হোক, ওটার যে সুযোগগুলো যখন তারা গ্রহণ করতে পেরেছে তখনই তারা সফল হয়েছে। তো সেই দিক থেকে গত 14 মাসে জামাতের যে আমছালা, সেই আমছালাটা আসলে তৈরিই হয়নি। এই কারণ হলো এখন পর্যন্ত তাদের আম বলতে আমজনতার সাপোর্ট, তাদের আম বলতে এনসিপি, তাদের আম বলতে বা সালা বলতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বা রাষ্ট্রশক্তির ফেভার। এটা এখন নড়বড়ে অবস্থায় আছে। সেটা পিআর হোক, পিআর পদ্ধতির গণভোট হোক, বা পিআর পদ্ধতির নির্বাচন হোক, এতে করে জামাতের আমও হবে না, সালাও হবে না। সংঘবদ্ধ একটা শক্তি অতীতে যেভাবে তাদেরকে রিলিফ দিয়েছে, এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করতে পারেনি। ফলে তাদের আমছালা আলটিমেটলি চলে গেছে। এই গেল একটা। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো বিএনপি। এখন বিএনপি গত 14 মাসে, অতীতে যদি আপনি বিএনপির সফলতাগুলো ধরেন, 91 সালে তাদের সরকার গঠন, তারপর জাস্টিস সাত্তারের জয়লাভ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা লাভ, এই পুরো জিনিসগুলো যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে আপনি স্পষ্টই দেখতে পারবেন যে গত 14 মাসে বিএনপি এই সুযোগটিকে কাজে লাগাতে পারেনি, একেবারেই কাজে লাগাতে পারেনি। ফলে সব অপরচুনিটি, তাদের আম এবং ছালা যেভাবে অতীতে তাদেরকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছিল, সেটি এবার এসে যাকে বলা হয় তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে। ফলে এই যে এখন যে বিষয়গুলো নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, হানা ভোট হবে, পিআর পদ্ধতি নির্বাচন হবে, গণভোট হবে, সংবিধান সংশোধন হবে, এগুলো সবই কথার কথা। এগুলো রাজনীতির ময়দানে যে সকল নাটক দেখছেন, প্রতিযোগিতা দেখছেন, যে সকল সভা সমিতি মিটিংগুলো দেখছেন, এগুলো কার্যত কোনো ভূমিকা রাখবে বা কোনো রিলিফ দেবে, বা যারা এখন এই মুহূর্তে খেলছেন তারা গোল করতে পারবেন, তারা বিজয়ী হতে পারবেন, বাংলাদেশের ইতিহাস এরকম বলে না। আমাদের পটুয়াখালী বরিশাল অঞ্চলে একটা কথা আছে, খায় দায় চিকন আলী, মোটা হয় রমজান। তো এখন যারা কাজ করছেন, আন্দোলনের জন্য মাঠ গরম করছেন, যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছেন, এদেরকে আপনি চিকন আলী যদি হিসেবে ট্রিট করেন, ধরে নেন দেয়ার ইজ এ রমজান, খায় দায় চিকন আলী, মোটা হয় রমজান। রমজান মোটা হচ্ছে। এখন সেই রমজান মোটা হয়ে কবে সামনে আসবেন এবং বুক চাপড়ে বলবেন যে আমি রমজান, আর কবে সেই রমজানের পবিত্র মুখ দেখে আমরা একটা নতুন রাজনীতির আমছালার ইতিহাস রচনা করব বা ইতিহাসের সাক্ষী হব, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।